হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টেকটক উইথ তাহমিদ। আমি তাহমিদুল হক। আজকে আপনাদের সামনে আসছি প্রক্সমক সিরিজের ৩য় পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে স্টোরেজ কনফিগার করতে হয় উইথ RAID ম্যানেজমেন্ট এবং নেটওয়ার্কিং। আপনারা যারা সার্ভার নিয়ে কাজ করছেন বা সার্ভার সম্পর্কে জানেন, তারা জানেন যে সার্ভারে যেকোনো মুহূর্তে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতেই পারে। এটা খুবই একটা কমন বিষয়। তো এক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে হার্ড ডিস্ককে আমরা RAID করি যেন ইন কেস অফ আপনার একটা হার্ড ডিস্ক যদি নষ্টও হয়ে যায়, অন্যান্য হার্ড ডিস্কগুলো যেন ডাটা ব্যাকআপ গুলো দিতে পারে। অর্থাৎ আপনার হার্ড ডিস্ক যদি নষ্টও হয়ে যায়, ডাটা যেন লস না হয়। এই কারণে প্রত্যেকটা সার্ভারেই ডাটার আপনার হার্ড ডিস্কগুলোকে RAID করা থাকে যেন এটা মানে ফেইল টলারেন্ট হয় বা আপনার রিডান্ডেন্সি সাপোর্টটা থাকে। সেই সাথে অনেক সময় পারফরম্যান্স এর ক্ষেত্রেও রেট করা হয়। অর্থাৎ আপনার রেট 10 যেমন আছে যে আপনার এই টাইপের রেট গুলো করলে আপনার হচ্ছে সার্ভারের আ নরমাল যে পারফরম্যান্স থাকে তার থেকে বরং কিছুটা ভালো পাওয়া যায় আরকি। ক্যাশ স্পিড এর কারণে। তো আজকে আমি আমার যে হোম সার্ভার আছে এখানে আমি হচ্ছে আপনাদেরকে রেট সেটআপ করে দেখাবো। এবং সেই সাথে হচ্ছে আমি এর আগের পর্বে আমি স্টোরেজের বেসিক আইডিয়াটা দিয়েছিলাম। LVM সম্পর্কে বেসিক আইডিয়াটা দিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনার ZFS পুল ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে ZFS পুলে আপনি রেট কিভাবে করতে পারেন। তো আমি যেহেতু মিনি পিসি ইউজ করছি না আপনার জানেন। সো মিনি পিসিতেও যেহেতু আমি সরাসরি কোনো হার্ড ডিস্ক ইউজ করতে পারতেছি না। ইন দ্যাট কেস আমি কি করছি, আমি হচ্ছে আপনার Orico ব্র্যান্ডের আপনার হচ্ছে আ হার্ড ডিস্ক ডকিং স্টেশন এগুলা পাওয়া যায়। দাম হচ্ছে আপনার ৳৩,৫০০ থেকে ৳৫,০০০। এটা আ কত, কত বের হার্ড ডিস্কের জন্য নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে। আমি হচ্ছে ২ টা 2 বে যেটা সেটা ইউজ করছি। এটা আমার সম্ভবত ওটা অনেকদিন আগে নিয়েছিলাম তো ওই সময় দাম তো কমই ছিল। বাট এই মুহূর্তে সম্ভবত ওটা আপনি ৳৪,৫০০ থেকে ৳৫,০০০ র মধ্যে পাবেন। এটা হচ্ছে যে এরকম আপনার আ ডকিং স্টেশনও বলে অনেকে, হার্ড ডিস্ক ডকিং স্টেশন। আ এটা হচ্ছে আপনার ইউএসবির মাধ্যমে আমার আ যে মিনি পিসি আছে, এই মিনি পিসির সাথে কানেক্টেড থাকে। এটা অ্যাডিশনাল পাওয়ার লাগে। আপনার অ্যাডিশনাল পাওয়ার এবং আ ইউএসবির মাধ্যমে এটা আপনার সার্ভারের সাথে কানেক্টেড থাকে। আর হার্ড ডিস্কের জন্য আমি যেটা ইউজ করছি, আমি হচ্ছে হার্ড ডিস্কের জন্য ইউজ করতেছি আ সিগ্যাট ব্র্যান্ডের 6 টিবি করে ২ টা হার্ড ডিস্ক। এই ২ টা হার্ড ডিস্ককে আমি আমার হোম সার্ভারের জন্য এটা আমার জন্য এনাফ। আপনার আপনার প্রোডাকশন সার্ভার বা আপনার যদি আরো হোম সার্ভারে যদি আরো বেশি হার্ড ডিস্ক প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আমার হচ্ছে এটার জন্য আমার মোটামুটি 6 টিবি করে আমার কাজ সার্ভ হয়ে যায় আরকি। সো আমি হচ্ছে সিগ্যাট ব্র্যান্ডের ইউজ করছি। এটা হচ্ছে ডেস্কটপ গ্রেড। আমি অবশ্য সার্ভার গ্রেড যেটা ন্যাশ রেড যেটা এটা ওটা সম্ভবত আমার এক্সাক্টলি মনে পড়ছে না। ওটা সম্ভবত আয়রন উলফ যেটা আরকি ন্যাশ গ্রেডের। আমার ওইটা না। আমার হচ্ছে এটা হচ্ছে ডেস্কটপ যেটা আপনার নরমালি ইউজুয়ালি যেটা গ্রিন যেটা, এটা হচ্ছে বারাকুডা যেটা। বারাকুডাটা ইউজ করছি। তবে এটা সম্ভবত আপনার ৭২০০ আরপিএম এর। জি, ৭২০০ আরপিএম এর এটা। চেষ্টা করবেন ৭২০০ আরপিএম মানে ৭২০০ আরপিএম যেটা এটা ইউজ করার জন্য। এটাতে আপনার পারফরম্যান্স বেশি পাবেন। আর যদিও সার্ভারের ক্ষেত্রে ডেস্কটপ হার্ড ডিস্কটা রিকমেন্ডেড না। বাট আপনার যদি একদম এক্সট্রিম লেভেলের প্রেশার না থাকে বা আপনি আ শেখার জন্য করছেন বা বাসায় টুকটাক লাইট ওয়েট কাজের জন্য ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ডেস্কটপ হার্ড ডিস্কটা ইউজ করতে পারেন। তবে একটা রিকমেন্ডেড হচ্ছে আপনারা হচ্ছে সার্ভেইলেন্স যে হার্ড ডিস্ক গুলো আছে, লাইক হচ্ছে সিসি ক্যামেরা বা যেগুলো হচ্ছে আপনার কন্টিনিউয়াস রেকর্ডের জন্য যে হার্ড ডিস্ক গুলো ইউজ করা হয়, ওগুলোর দাম তুলনামূলক কম পাওয়া যায়। বাট এগুলো হচ্ছে আপনার NAS এ বা আপনার হচ্ছে সার্ভারে এগুলো ইউজ না করাই রিকমেন্ডেড। কারণ এগুলো আসলে সার্ভারের জন্য বানানো না। ডেস্কটপ এগুলো আপনি সার্ভারে ইউজ করতে পারেন। যদিও রিকমেন্ডেড না বাট ইউজ করা যায়। ফ্র্যাকশন অফ পারফরম্যান্স কম থাকে। বাট NAS এর জন্য বা আপনার যদি ইউজ করতে চান সার্ভেইলেন্স গুলো এভয়েড করাই বেটার। এখন আরেকটা ব্যাপার যেটা আপনার হার্ড ডিস্কের যখন আপনারা চুজ করবেন, যদি ২ টা সেপারেট হার্ড ডিস্ক ইউজ করেন, চেষ্টা করবেন যে নতুন হার্ড ডিস্ক ইউজ করার জন্য। আর সেম মডেল, আইডেন্টিক্যাল সেম মডেল নাম্বারের হার্ড ডিস্কটা ইউজ করার ট্রাই করবেন। তাহলে হচ্ছে আপনি বেটার পারফরম্যান্স টা পাবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমি অনেকের কাছেই আমি কমপ্লেইন পাই বা অনেকে আমাকে আমি যখন আমার সার্ভার কনসালটেন্সি আমার সার্ভিসের কারণে আমি যখন অনেক সার্ভার যখন ভিজিট করতে যাই বা কোন কারণে যখন আমি দেখি মানে কমপ্লেইন করলে আমি স্পিড রিলেটেড কমপ্লেইন যদি আসে NAS এর বা আপনার সার্ভার রিলেটেড তখন আমরা অনেক সময় ডায়াগনোসিস করে আমরা যেটা পাই যে আ আপনার হচ্ছে ২ টাই ২ টাইপের আরকি হার্ড ডিস্ক ইউজ করছে বা ২ মডেলের ইউজ করছে যেটা রিড রাইট স্পিড সেম না। সো এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আপনার সার্ভারের যে পারফরম্যান্স টা এটা ড্রামাটিক্যালি মানে ড্রপ করে। সো ইট ইস অলওয়েজ রিকমেন্ডেড আপনারা ২ টা একই মডেলের ইউজ করবেন এবং চেষ্টা করবেন ৭২০০ আরপিএম এর হার্ড ডিস্ক ইউজ করার জন্য।
সো এগুলো মোটামুটি বেসিক আইডিয়া মানে বেসিক যে আমার আ ইনফরমেশন গুলো আগে শেয়ার করা দরকার ছিল সেগুলো আমি অলরেডি শেয়ার করলাম। তো এখন চলেন আমরা সরাসরি আমাদের কিভাবে হার্ড ডিস্ক গুলোকে কনফিগার করতে হবে এবং হার্ড ডিস্ক গুলা থেকে আমরা কিভাবে RAID সেটআপ করব এগুলো আমরা সরাসরি দেখে নেই। এটার জন্য আমাকে যেটা করতে হবে আমাকে আগে এই সেটআপ গুলো আরকি আমার হার্ড ডিস্কের সাথে সরি আমার মিনি সার্ভারের সাথে কানেক্ট করতে হবে মিনি পিসির সাথে। সো এটার জন্য আমাকে সার্ভার রুমে যেতে হবে। তো আমি এগুলো সেটআপ করে আমি আবার ব্যাক করে আসছি। ওকে গাইস, আমাদের সার্ভারে হচ্ছে হার্ড ডিস্ক গুলো আমরা কানেক্ট করে চলে আসছি। এখন যদি আমরা ড্যাশবোর্ডে খেয়াল করি দেখবেন যে এখানে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। কারণ আমরা এখনো হার্ড ডিস্ক গুলোকে আমাদের সার্ভারে কনফিগার করিনি। আমরা জাস্ট খালি প্লাগ ইন করছি। সো আমরা কিভাবে আমাদের সার্ভারে এই হার্ড ডিস্ক গুলোকে কনফিগার করব? এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে এই আমাদের যে নোডটাতে আমরা সেটআপ করতেছি এই নোডের ডিস্ক অপশনে। আমরা ডিস্কের উপর যখন ক্লিক করব, তখন হচ্ছে আমাদের এখানে এই সার্ভারের সাথে কানেক্টেড যতগুলো হার্ড ডিস্ক আছে, সবগুলো এখানে লিস্ট আকারে শো করবে। তো আমি এখানে ক্লিক করার পর এখন লোডিং নিচ্ছে এবং আমার যতগুলো হার্ড ডিস্ক আছে সেই সবগুলাকে স্ক্যান করে এখানে আম এখনই কিছুক্ষণের মধ্যে এখানে ডিসপ্লে আকারে শো করবে। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি ডিসপ্লে করছে। এখানে হচ্ছে আমাদের যে 256 জিবি যেটা NVMe সেটা এখানে ডিটেক্ট করছে। দেন হচ্ছে আমার 1 টিবি যে SSD টা আছে যেটার মধ্যে আমি সব আ ভ আ VM এবং কন্টেইনার গুলোকে রাখবো সেটা। আর এখানে দেখতে পাচ্ছেন ২ টা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন 6 টিবি, 6 টিবি যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি সেটা। এখন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কানেক্টেড অবস্থায় আছে। এখন এগুলো কিন্তু কানেক্টেড থাকলেই যে আমরা ইউজ করতে পারবো এমন না। আমাদের যখন সার্ভারে আমরা যখন কানেক্ট করতেছি, এটাকে আমাদেরকে আগে কনফিগার করে নিতে হবে। কনফিগারটা আমরা এখানেই করব যে এভাবেই করব যে আমরা কি এটাকে আ মিরর বা RAID করে করতে চাচ্ছি কিনা বা আমি এগুলাকে আলাদা কোনো পুল ক্রিয়েট করে করতে চাচ্ছি কিনা। সো সে তো জানে না এখনো। তাই এখানে কোনো কিছু লিস্ট করে নাই। তো আমরা যেটা কি করব আমরা হচ্ছে আ আমাদের যে এই হার্ড ডিস্ক ২ টা আছে 6 টিবি এই ২ টা কিন্তু আমার হচ্ছে আ প্রিভিয়াস যে সার্ভারটা ছিল মানে আপনাদেরকে এখানে দেখানোর আগে ফরমেট করার আগে যে সার্ভার ছিল ওখানে অ্যাক্টিভলি ইউজ হচ্ছিল। সো এইখানে দেখবেন যে এখানে কিন্তু জিপিটি নো করা আছে। আমি আমার আগের ভিডিওটা যারা মানে দেখছেন আরকি আগের ২০২৪ এ যেটা আপলোড করা ছিল রেইড সেটআপ নিয়ে। ওখানে আমি বলেছিলাম যে আপনাদের যদি কোন পুরাতন হার্ড ডিস্ক ইউজ করেন, তাহলে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনারা এটাকে ইনিশিয়ালাইজ করে নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা এটা কানেক্ট করতে মানে ইউজ করতে পারবেন না। সো এই ব্যাপারটা কিন্তু এখন এখানে তাই হচ্ছে। আমি যদি এখন জেডএফএস এ যে আমি যদি ক্রিয়েট করতে চাই, আমি যদি কোন একটা জেডএফএস পুল ক্রিয়েট করতে চাই, এখানে কিন্তু আমাকে কোন হার্ড ডিস্ক শো করতেছে না। বিকজ আমি ওই হার্ড ডিস্ক গুলোকে এখনো ওয়াইপ করিনি এবং ইনিশিয়ালাইজ করি নাই। সো আমি আগে এই কাজগুলো করে নেব। আমি ডিস্ক পেজে আবার আসবো। আমার যে 1 টিবি 6 টিবি যে ২ টা আছে, এই ২ টাকে আমি আগে ওয়াইপ করে নিচ্ছি। ওকে, এটাকে এখন ওয়াইপ করব। ওকে, এখন হচ্ছে আমরা ২ টাকে জিপিটি করে ইনিশিয়ালাইজ করে নেব। একটা হয়ে গেছে। এই দেখেন জিপিটি একটা ইয়েস, একটা নো। এটা এখন আমরা ইয়েস করে নিচ্ছি। ওকে। এখন হচ্ছে আমাদের এখানে ২ টা আ হার্ড ডিস্ক আমাদের রেডি হয়ে গেছে ইনস্টলেশন এর জন্য। আ সরি কনফিগারেশন এর জন্য। আ এই ২ টা হার্ড ডিস্ক যখন আমাদের ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, এখন আমরা চলে যাব হচ্ছে জেডএফএস সেকশনে। জেডএফএস এ যাওয়ার পর জেডএফএস এ যে আমরা যদি জেডএফএস ক্রিয়েট করি, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ২ টা হার্ড ডিস্ক কিন্তু এখানে শো করছে। সো এখন হচ্ছে আমরা এই ২ টা হার্ড ডিস্ক দিয়ে আমরা হচ্ছে একটা পুল ক্রিয়েট করব। যেটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক পুল থাকবে। এই পুলটা আমরা কোথায় ইউজ করতে পারি? এখানেও আমরা ভার্চুয়াল মেশিন তারপর হচ্ছে কন্টেইনার এগুলো আমরা এখানে রাখতে পারি। বা এটাকে আমরা হচ্ছে NAS হিসেবে ইউজ করতে পারি। আমি আমার হোম কেসে আমি এই ২ টাকে NAS হিসেবে ইউজ করতাম। মানে এই ২ টা হার্ড ডিস্ক আমার মেইনলি হচ্ছে স্টোরেজ ডিভাইস হিসেবে থাকতো। NAS হিসাবে। তো আ এটা হচ্ছে আমি আ এখানে যেহেতু ২ টার হার্ড ডিস্ক ইউজ করছি, সো এখানে হচ্ছে আমি এখানে রেড লেভেলটা আমি জাস্ট মিরর করে দিব। মানে হচ্ছে আমার আ একটা হার্ড ডিস্ক আরেকটা হার্ড ডিস্কের রেপ্লিকেট হিসেবে কাজ করবে। অর্থাৎ আমার একটা হার্ড ডিস্কে যে ডাটা থাকবে, সেম ডাটাটা আরেকটা ইয়াতে রেপ্লিকেশন হইতে থাকবে। এটা হচ্ছে আমার হোম কেসে আমার খুবই মানে অল্প পরিসরে আরকি এটা সেটআপ করা আছে। তো আপনার ইউজ কেস ওয়াইজ আপনার এখানে ৪ টা হার্ড ডিস্কও হইতে পারে বা ৮ টা হার্ড ডিস্কও হইতে পারে। সেক্ষেত্রে আপনাদের RAID লেভেলটা ডিফারেন্ট হবে। আর RAID টা কিভাবে কনফিগার করতে হবে বা এখানে ৪ টা হার্ড ডিস্ক থাকলে কিভাবে কনফিগার করতে হবে, ওটা হচ্ছে আমার আগের যে RAID এর যে ইয়েটা ছিল, ভিডিওটা ছিল। ওখানে অনেক
ডিটেইলি আমি ডেসক্রাইব করছিলাম। আমি ওই ভিডিওটার লিঙ্কটা আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওখান থেকে রেট সেকশনটা একটু দেখে আসতে পারেন। ওখানে আমার ৪ টা হার্ড ডিস্ক দেয়া ছিল। ভার্চুয়াল হার্ড ডিস্ক ছিল। তো এখন যেহেতু আমি সবকিছু ফিজিক্যাল নিয়ে কাজ করছি, যেহেতু আমার কাছে এখন ৪ টা হার্ড ডিস্ক নেই ফিজিক্যাল। সো আমি ২ টা দিয়ে আপাতত দেখাচ্ছি। তো আমি এখানে হার্ড ডিস্কের পুলটার নাম দিচ্ছি এইচডিডি পুল। জাস্ট এটা যেকোনো কিছু দিতে পারেন। এখানে আমার মনে রাখার জন্য আমি এটা দিলাম। আর এখানে হচ্ছে রেড লেভেলটা আমি মিরর করলাম। মিরর করলে এখানে আমি যখন মিরর করতেছি তখন কিন্তু আমার আ এই ২ টা হার্ড ডিস্ক মিলে মানে ৬ টিবি, ৬ টিবি, ১২ টিবি হইলেও আমি এখানে ইউজ করতে পারবো ৬ টিবি যেহেতু রেপ্লিকেশন হবে আরকি। সো আমি এখানে ২ টা সিলেক্ট করে দিলাম, মিরর করলাম, করে আমি এখানে ক্রিয়েট করলাম। তো এটা ক্রিয়েট হইতে কিছু সময় লাগতে পারে। ডিপেন্ডিং অন হার্ড ডিস্ক সাইজ। আমার ৬ টিবি তো, ৬ টিবি তো খুব বেশি বড় না। যার কারণে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যেই আমার হয়ে গেছে। এখন দেখেন, আমার কিন্তু এই যে পুলের যে সাইজটা এখানে কিন্তু 6 টিবি দেখাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি কি করছিলাম, আমি হচ্ছে ৬ টিবি, ৬ টিবি, ১২ টিবিকে আমি করছিলাম। যেহেতু আমি মিরর করছি, তার কারণে এখানে 6 টিবি দেখাচ্ছে। আর এখানে যদি লক্ষ্য করেন এই পাশটাতে দেখবেন যে অলরেডি একটা হার্ড ডিস্ক পুল কিন্তু একটা এখানে শো করতেছে। অর্থাৎ এখানে অলরেডি আমাদের এই হার্ড ডিস্কটা এখন রেডি হয়ে গেছে। আমরা চাইলে এখন এখান থেকে আমরা আ আমাদের ভার্চুয়াল মেশিন বা যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে এখন এখানে ইউজ করতে পারব। আর NAS এ যদি কেউ চান যে এরকম NAS ইউজ করতে, মানে NAS এর জন্য ইউজ করতে, তো আমি রিকমেন্ড করব যে সেক্ষেত্রে আপনি হচ্ছে হার্ড ডিস্কটাকে এখানে এড না করে আপনি সরাসরি হার্ড ডিস্ক গুলোকে পাস থ্রু করে দিয়ে আপনার হচ্ছে যে ভার্চুয়াল মেশিন বা আপনি যে NAS এর জন্য যে ভার্চুয়াল মেশিনটা ইউজ করবেন, ওই ভার্চুয়াল মেশিনে আপনি এই হার্ড ডিস্ক গুলোকে আপনি ওখানে পাস করে দিতে পারেন। আমি আমার মানে সার্ভারেও সেম কাজটাই করেছিলাম। আমি আমার যে NAS যে ভার্চুয়াল মেশিনটা ছিল, ওইখানে আমি আমার হার্ড ডিস্ক ২ টাকে আমি পাস থ্রু করে দিয়েছিলাম এবং আমার হার্ড ডিস্ক ভার্চুয়াল মেশিনে ঢোকার পর আমরা ওখান থেকে ম্যানুয়ালি আমি ওটা কনফিগার করে নিয়েছিলাম। আর এইখানে তখন আমার এখানে এই কিছুই ছিল না। আমার এই হার্ড ডিস্ক পুলটা এখানে কিছু ছিল না। কারণ আমি এখানে পুল ক্রিয়েটই করিনি। আমি জাস্ট খালি ডিভাইস গুলোকে পাস থ্রু করেছিলাম। বাট আমি আপনাদেরকে আ দেখানোর জন্য আমি এটা করলাম। তো এটা হয়তোবা আমি পরবর্তীতে আমি যখন NAS সেটআপ এর যখন ভিডিওটা করব, তখন হয়তোবা আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা তখন এটাকে ডিস্ট্রয় করে দিয়ে আমি হচ্ছে এটাকে কিভাবে পাস থ্রু করতে হয় এটা আমি দেখায় দেব তখন। তো এখন যেটা গেল এটা হচ্ছে আমাদের যেটা তো আ অলরেডি আমি ক্রিয়েট করে ফেলেছি। আচ্ছা আমি আপনাদেরকে RAID এর ব্যাপারটা একটু বলি। RAID লেভেলটা হচ্ছে আপনাদের মিরর যেটা এটা তো বুঝতেই পারছেন নাম দেখে যে আপনার জাস্ট রেপ্লিকেট করবে। আর RAID 10 যেটা সবথেকে পপুলার হচ্ছে RAID 5 বা RAID G যেটা বলে এটা। RAID 5 বা RAID G আর হচ্ছে RAID 10। এই ২ টা হচ্ছে মোস্ট পপুলার এবং সবথেকে বেশি ইউজ হয় হচ্ছে RAID 10। RAID 10 টা কি? RAID 10 টা হচ্ছে আপনার RAID 10 টা যদি আপনি করতে যান, আপনাকে হার্ড ডিস্ক রাখতে হবে হচ্ছে ৪ টা। মিনিমাম ৪ টা হার্ড ডিস্ক হইতে হবে। আর ৪ টা হার্ড ডিস্কের মধ্যে ধরেন যে আমি ৬ টিবির ৪ টা হার্ড ডিস্ক ইউজ করছি। আমার টোটাল স্পেস তাইলে হচ্ছে ৪২৪ জিবি। কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো মেক্সিমাম ১২ জিবি। অর্থাৎ RAID 10 যদি আমি ইউজ করি, আমি 50% ক্যাপাসিটি ইউজ করতে পারবো। যেটা মিরর এর মতোই আরকি। মিরর এও যেমন আপনার 50% ইউজ করা যায়, আপনি হচ্ছে আ RAID 10 এও 50% ইউজ করতে পারবেন। এখন RAID 10 এ আপনি একটা বেনিফিট পাবেন। আপনি হচ্ছে এখানে পারফরম্যান্স টা একটু ভালো পাবেন। কারণ আ RAID 10 এ আপনার যে ৪ টা হার্ড ডিস্ক থাকতেছে, এই ৪ টা হার্ড ডিস্কের মধ্যে ২ টা হার্ড ডিস্ক তো আপনার ডাটার জন্য ইউজ হচ্ছে। একটা ইউজ হয় হচ্ছে আপনার ক্যাশের জন্য এবং আরেকটা হার্ড ডিস্ক ইউজ হয় হচ্ছে আপনার আ প্যারিটির জন্য। যেটা হচ্ছে আপনার মানে রিডান্ডেন্সি তে হেল্প করে আরকি। তো এখন যেহেতু আপনার একটা ক্যাশের জন্য একটা ডেডিকেটেড একটা হার্ড ডিস্ক পাচ্ছেন। সো দেখা যাচ্ছে যে ওখানে ওটার কারণে আপনি হচ্ছে রিড রাইট মানে পারফরম্যান্স আপনার ডেফিনিটলি মিরর বা অন্যান্য যেগুলো আছে ওগুলোর তুলনায় একটু বেশি থাকে। আর এটা এজন্যই হচ্ছে আপনার মু আ বেশিরভাগ সার্ভার গুলোতে সাধারণত RAID 10 ইউজ করে থাকে। এটাতে আপনি এট এ টাইমে যেমন পারফরম্যান্স ও পাচ্ছেন, সেফটি ও পাচ্ছেন মানে ব্যাকআপ ও পাচ্ছেন আরকি। রিডান্ডেন্সি ও পাচ্ছেন। আর এরপরে যেটা আসতেছে হচ্ছে মোস্ট পপুলার হচ্ছে আপনার RAID 10 এবং এরপরে হচ্ছে এর থেকে একটু কম পপুলার যেটা এটা হচ্ছে RAID 5 বা হচ্ছে আপনার RAID G। এটা অনেকেই RAID 5 বলে, অনেকে RAID G বলে। যাই হোক, এখানে হচ্ছে RAID 5 যেটা আমি 5 ই বলছি। RAID 5 এ হচ্ছে আপনাকে আ আপনি ধরেন যে আপনার ৪ টা হার্ড ডিস্কই আছে। আপনি হচ্ছে আ ৬ ৬ টিবির হচ্ছে আপনার ৪ টা মানে ৪/৬ টিবি আপনার হার্ড ডিস্ক ইনস্টল করছেন। আপনি এখানে যেটা পাবেন, এখানে হচ্ছে আপনি মেক্সিমাম ৩ টা হার্ড ডিস্কের স্পেস ইউজ করতে পারবেন। অর্থাৎ ৩/৬ ১৮ জিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন।
আর একটা হার্ড ডিস্ক আপনার প্যারিটি বা আপনার যেটা রিডান্ডেন্সির জন্য ইউজ হবে। রিডান্ডেন্সির যে ডাটাগুলো রাখার জন্য মানে যেটা প্রয়োজন পড়ে ওর সেটার জন্য ও একটা হার্ড ডিস্ক ইউজ করবে। অর্থাৎ আপনি হচ্ছে ৩ টা হার্ড ডিস্ক ইউজ করতে পারতেছেন। একটা হচ্ছে আপনার রিডান্ডেন্সি র জন্য চলে যাচ্ছে। সো আপনি আপনার ইউজ কেস ওয়াইজ যদি আপনার ধরেন যে আপনার স্পেস বেশি প্রয়োজন পড়তেছে, আপনার রিডান্ডেন্সি থেকে আপনার স্পেসটাই বেশি রিডান্ডেন্সি ঠিক না, মানে পারফরম্যান্স এর থেকে আপনার স্পেসটা বেশি ইম্পোর্টেন্ট। সেসব ক্ষেত্রে আপনি হচ্ছে RAID 5 ইউজ করতে পারেন। এতে আপনি একটা হার্ড ডিস্কের বেশি ফ্যাসিলিটি নিতে পারতেছেন। আ জাস্ট ওই পারফরম্যান্স বা আপনার যেটা রিড রাইট এর যে স্পিডটা এটা আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে আরকি। আর ডাটা ব্যাকআপ এর ক্ষেত্রে আপনার সেম আপনি এখানেও আপনি একটা হার্ড ডিস্ক যদি আপনার ইন কেস অফ একটা হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় আপনি ইজিলি ওই একটা হার্ড ডিস্ক সোয়াইপ করে দিলে আপনার হচ্ছে আবার ডাটাগুলো সব চলে আসবে। আ এটাই গেল হচ্ছে আপনার RAID আ 10 আর RAID 5 বাকি আরো অনেক আছে যেমন এই যে Z2 তারপর হচ্ছে Z3 তারপর হচ্ছে D-RAID এরকম RAID এর অনেক ইয়া আছে, অনেক মানে সেগমেন্টেশন আছে, অনেক রকম টাইপের RAID আছে। এতগুলো আসলে আ এত ডিটেইলে গেলে না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এগুলো আসলে খুব একটা ইউজও হয় না। ইউজ কেস আছে মেইনলি এই দুটোই RAID 10 আর হচ্ছে আপনার RAID 5 আরেকটা যেটা আছে এটা মিরর। এই ৩ টাই মেইনলি ইউজ হয় আরকি। সো RAID এর ব্যাপারটা চলে গেল। আমাদের এখানে মোটামুটি স্টোরেজ নিয়ে আমি যেগুলা আলাপ আলোচনা করার এগুলা আমি অলরেডি করেছি। এখন হচ্ছে আমরা জাস্ট খালি একটু নেটওয়ার্কে যদি যাই, নেটওয়ার্কে যে আমি একটু হালকা একটু আইডিয়া দিচ্ছি যেটা আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি যে আমার হচ্ছে NIC 0 যেটা এটা হচ্ছে আমার হচ্ছে LAN কার্ড সরি ইথারনেট কার্ড, ইথারনেট পোর্ট আরকি। আর হচ্ছে আপনার NIC 1 যেটা এটা হচ্ছে আপনার ওয়াইফাই। সো এই আর VMBR0 এটা হচ্ছে ভার্চুয়াল মেশিন ব্রিজ। VMBR টা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেশিন ব্রিজ, এটা হচ্ছে 0। এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আপনার প্রক্সবক্স এ দেয়া থাকে। আপনি হচ্ছে যদি চান আপনি আরো অনেক রকম ব্রিজ করতে পারেন ভার্চুয়াল মেশিন গুলোকে কানেক্ট করার জন্য। তো এটা হচ্ছে আপনার ইউজ কেস ওয়াইজ আপনার যদি প্রয়োজন পড়ে আপনি করতে পারেন। বাট হচ্ছে আপনার বাই ডিফল্ট হচ্ছে এই ভার্চুয়াল মেশিনটা আপনার হচ্ছে NIC 0 বা আপনার LAN কার্ড যেটা LAN কার্ডের সাথে এটা হচ্ছে আপনার ব্রিজ করা থাকে। তো সাধারণত আমরা ভার্চুয়াল মেশিন গুলো এই ব্রিজের সাথেই কানেক্ট করে থাকি। মানে ভার্চুয়াল মেশিন বা আমরা কন্টেইনার যখন ক্রিয়েট করি, তখন আমরা এই ব্রিজটা ইউজ করি। যেন আপনার সেম আইপি পুলটাই পায় আমাদের ভার্চুয়াল মেশিন গুলোতে। তো এইটা গেল আরেকটা ব্যাপার। আরেকটা হচ্ছে আপনি যদি চান এখানে হচ্ছে আপনার Proxmox কে কিন্তু আপনি আ আপনার ভার্চুয়াল সুইচ হিসেবেও কাজ করতে পারবেন। মানে আপনার ম্যানেজ সুইচ যেটা যদি আপনি যদি কোন ম্যানেজ সুইচ ইউজ করেন আপনার সার্ভারে সরি আপনার সার্ভারে ঠিক না, আপনার নেটওয়ার্কে যদি আপনি কোন ম্যানেজ সুইচ ইউজ করেন, তো ম্যানেজ সুইচের মাধ্যমে আপনি এখানে VLAN ট্যাগও পাঠাতে পারবেন। আর আপনার Proxmox ওই VLAN ট্যাগ ওয়াইজ আপনার ট্রাফিক গুলোকে বা আপনার ডেটা গুলোকে তারা হচ্ছে ভার্চুয়াল মেশিনে পাঠাতে পারবে। এটার জন্য আপনি এখান থেকে যদি যান, এই দেখেন লিনাক্স VLAN একটা অপশন আছে। এখানে যেয়ে আপনি হচ্ছে VLAN এর আইডি দিয়ে VLAN আইডি দিয়ে আপনার হচ্ছে VLAN কে আপনার রাউট করতে পারবেন যে VLAN ট্যাগ এখানে দেখতে পাচ্ছেন যে VLAN ট্যাগ। VLAN ট্যাগ করে আপনি হচ্ছে আম আপনি স্পেসিফিক কোনো ভার্চুয়াল মেশিনে আপনি হচ্ছে স্পেসিফিক কোনো আইপি পুল সেট করতে পারেন বা ওটার জন্য আলাদা ফায়ারওয়াল মানে যেটা আপনার রাউটার থেকে কনফিগার করা আছে। এগুলা চাইলে আপনি এগুলা অ্যাডভান্স লেভেলের কাজও করতে পারেন। তো আমার আপাতত দরকার নেই। যদিও আমার ম্যানেজ সুইচ আছে বাট আমি এখানে আপাতত এই Proxmox কে আমি করে রেখে দিয়েছি। আপনার হচ্ছে আনট্যাগড অবস্থায় পাঠিয়েছি। সো এটাকে ভিলেন অ্যাওয়ার করা নাই। তো এটা আর নেটওয়ার্কিং এ এখানে আর বলার মতো তেমন কিছু নাই। এখানে হচ্ছে মেইনলি আপনার ব্রিজ ক্রিয়েট করতে গেলে এই যে এখান থেকে ব্রিজ ক্রিয়েট করতে পারবেন, ভিলান ক্রিয়েট করতে পারবেন। আর লিনাক্স বর্ন টা আপনাদের প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলে যারা কাজ করে তাদের জন্য প্রয়োজন পড়ে। সো আ এটাই মোটামুটি নেটওয়ার্ক নিয়ে বেশি কিছু বলার নাই। নেটওয়ার্কটা বাই ডিফল্ট Proxmox যেভাবে দেয় এটা হচ্ছে আপনার স্বয়ংসম্পূর্ণ বলতে পারেন। সো এখানে আপনাকে নেটওয়ার্ক নিয়ে খুব বেশি হেডেক নিতে হবে বা এরকম কিছু না। যদি না আপনি VLAN কনফিগার করতে চান। আর যদি VLAN কনফিগার করতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু আমার কাছে ম্যানেজেবল সুইচও আছে আমি চাইলে আপনাদেরকে ইজিলি VLAN টা কিভাবে কনফিগার করতে হয় বা কাজ করতে হয় এটা আমি চাইলে আপনাদেরকে একটা সেপারেট ভিডিও বানায় আমি দেখাতে পারব, সমস্যা নেই। সো কমেন্ট বক্সে ডেফিনিটলি জানাবেন যে আপনারা ভিলেন নিয়ে ভিডিও চাচ্ছেন কিনা? যদি চান, যদি অনেকেই চায় সেক্ষেত্রে আমি হয়তোবা সেপারেট একটা ভিডিও বানায় দেব। সমস্যা নেই। তো আজকের এই পর্বে মোটামুটি এগুলোই আলোচনা করার মতো ছিল। অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। আমি চেষ্টা করতেছি কম করার জন্য। বাট আবার দেখা যাচ্ছে যে আমি একটু ইন ডেপথ এ যেয়ে সবাইকে সবকিছু বুঝাতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। I think you guys will excuse me for that.
তো এই পর্বে মোটামুটি এটুকুই ছিল। আমরা হচ্ছে নেক্সট পর্বে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা নিয়ে আমরা দেখব যে কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয় এবং ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার সময় যে অপশন গুলো আছে, এগুলা নিয়ে আমরা ইন ডেপথ এ কথা বলব। তো টিল দেন আপনারা ভালো থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে এবং আপনাদের যদি কোন সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।